হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 হ্যালো, বল। না আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে এটা। দর্শক, এই সেই কল রেকর্ড যেটা আরামবাগ টিভি প্রথম প্রকাশ্যে আনে। আমাদের কাছে একটা বিশেষ সূত্রে এসছিল, তারপর তো অন্যান্য মিডিয়া এটাকে নিয়ে খবর করেছে, কত কি সব চলছে। পুলিশ আবার এফআইআর পর্যন্ত করেছে সুমোটো, সেসব তো খবর এসছে। আজকে আবার তাকে নাকি থানাতে হাজির, থানা না কোথাও একটা এসডিপিও অফিসে বা কোথাও একটা হাজির হওয়ার কথা বলা হয়েছে। তো দেখা যাক কি হয়, সেদিকে তো আমাদের নজর থাকবে। কিন্তু দর্শক, এই কল রেকর্ড যেটা এখানে তো বিপ বিপ দিয়ে শুনলেন, আর একেবারে কি কি বলেছেন, কতটা খারাপ ভাষাতে বলেছেন, আমি তো ডিটেলস ফ্ল্যাশ করে দিয়েছিলাম। আমি ওখানে বিপ বিপ দিইনি, এখন দিচ্ছি। যারা শোনেননি শুনে নেবেন। আমি পরশু দিনে প্রথম আরামবাগ টিভি তার কল রেকর্ড প্রকাশ্যে এনেছিল যে একজন আইসিকে কিভাবে বা মানে মা বউকে উদ্দেশ্য করে কি কুৎসিত মন্তব্য এবং সেই সঙ্গে থ্রেট উনি কি কি দিয়েছেন, টোটালটাই এখনো আছে। কিন্তু আবারও বলছি, বেশি দিন রাখতে পারবো না, খুব কদর্য ভাষা, এইভাবে বেশি দিন রাখা যায় না। কিন্তু তোলপাড় তৈরি করেছে। এখন অনেকেই অনেক কথা বলছেন, অনেক জ্ঞান দিচ্ছেন, অনুব্রতকে নতুন করে তারা নাকি চিনছেন, কত কি। কিন্তু দর্শক, আমি এখন অনলাইনে একজনকে নেব যিনি এর মানে অনেক আগে থেকেই অনুব্রতকে এই রকম বলে জানতেন, কারণ তিনি নিজে শিকার হয়েছিলেন। তাকেও বহুবার এই রকম গালাগাল দিয়ে ফোন করা, থ্রেট করা করা মানে করা হয়েছিল। যখন এই সব এখন চলছে, তখন তিনি কি ভাবছেন আমি তার সঙ্গে ডিরেক্টলি কথা বলবো। তিনি আর কেউ নন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি বিদ্যুৎ চক্রবর্তী। দেখতে পাচ্ছেন অনলাইনে রয়েছেন এই মুহূর্তে, দিল্লি থেকে রয়েছেন। বিদ্যুৎ বাবু, আপনাকে আরামবাগ টিভিতে স্বাগত জানাই আরো একবার। এখন তো নিশ্চয় আপনি শুনেছেন অনুব্রত মণ্ডলের একটা কল রেকর্ড সোশ্যাল মিডিয়াতে এসছে, আরামবাগ টিভি প্রথম আনে, এবং তারপর তো অনেকেই অনেক কথা বলছেন। কিন্তু আপনার কাছে কি এটা নতুন মনে হলো, নাকি আপনি অনেক আগে থেকেই জানতেন যে অনুব্রত মণ্ডল এইরকমই? কি বলবেন ভাই? প্রথমেই তো সবাইকে নমস্কার জানাই, আর তোমার সাহসিকতার জন্য কুর্নিশ জানাই তোমাকে। কারণ তুমি একমাত্র সাংবাদিক যে কিন্তু সাহসের সঙ্গে এটাকে প্রচার করেছো। শফিকুল ভাই, আমাকে একটা জিনিস বলো, অনুব্রত মণ্ডল যেটা গত পরশুদিন করেছে, যেটা তুমি দেখিয়েছো বা শুনিয়েছো, সেটা নতুন নয়। তার কারণ আমি বহুবার এই ধরনের কদর্য আক্রমণের শিকার হয়েছি, কখনো ফোনে, কখনো ওর যে বসংবদ, তাঁরা একজন বসংবদ দেখবে তুমি ওর পাশে ঘুরে বেড়াচ্ছেন, তিনি বিশ্বভারতী একজন প্রাক্তন কর্মচারী। ওরা কিন্তু এই গালিগালাজ ছাড়া, কদর্য ভাষায় আক্রমণ ছাড়া কিছু শেখেনি। এবং অনুব্রত মণ্ডল যে বারবার আমাকে এভাবে আক্রমণ করেছে বিভিন্ন ভাষায়, এখানে তো বউ মাকে নিয়ে বলেছেন, এই অনুব্রত মণ্ডল আমার পরলোকগত পিতা, তাকে নিয়ে বলেছেন এবং তাকে গালাগালি দিয়েছেন। সুতরাং আমার কাছে এটা খুব একটা নতুন মনে হচ্ছে না। কিন্তু যেটা আনন্দের বিষয়, যে বক্তব্যগুলো আমি বলেছিলাম আমি উপাচার্য থাকাকালীন, সেই বক্তব্যগুলো আজকে পশ্চিমবঙ্গের বাঙালি, যাদের অনেকেরই মেরুদণ্ড ভেঙে গেছে, মেরুদণ্ড পাউডার হয়ে গেছে, তারাও কিন্তু বুঝতে পারছেন যে অনুব্রত মণ্ডল কি ধরনের মানুষ, কি ধরনের মানসিকতা নিয়ে উনি বীরভূমের রাজনীতি চালিয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে, সেই সময়ে আমি আমার পাশে দাঁড়ানোর কাউকে পাইনি। অনুব্রত মণ্ডল 2-3 জন পুলিশ অফিসারের কথা বললেন, এর মধ্যে একজন পুলিশ অফিসারের সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ হওয়ার সুযোগ হয়েছিল। সেই পুলিশ অফিসার, তিনি যখন বীরভূমের হত্যাকর্তা বিধাতা ছিলেন, তখন তাকে দেখেছি। তিনি এবং পশ্চিমবঙ্গের আরেকজন, বীরভূমের আরেকজন বড় আধিকারিক, আমি তাদেরকেও দেখেছি অনুব্রত মণ্ডল কোনো একটা অনুষ্ঠানে যে কদর্য ভাষায় গালাগালি দিয়েছিলেন, তারপরেও তারা কিন্তু কিছু বলেননি। আমি সেই অনুষ্ঠানের প্রতিবাদ করেছিলাম, যে আমি বললাম দেখুন, এরা কিন্তু আপনার একটা
অনুষ্ঠানে এসেছেন, আমিও ছিলাম সেই অনুষ্ঠানে, আমি নাম করতে চাইছি না, সেখানে যখন দেখলাম যে যেহেতু ওনারা বলেছিলেন আমরা চেয়ারে বসতে, আমরা নিচে মাটিতে বসতে পারবো না, আমরা চেয়ারে বসতে চাই, যখন উনি কিন্তু চেয়ারে বসেছিলেন, আমাকেও চেয়ার দেওয়া হয়নি, আমি দাঁড়িয়েছিলাম। তখন যখন এই ভাষায় উনি ওদেরকে আক্রমণ করেন, তখন আমি বলেছিলাম যে এটা আপনি ঠিক করছেন না, আপনি একজন প্রতিষ্ঠিত নেতা, বীরভূমের মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে, এটা ঠিক করছেন না। তখন আমাকেও উনি যেভাবে বলেন সেইভাবে তুতুকারি কথা বলেছিলেন। তারপর থেকে আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। এখন লোকে বলতে পারে কেন যোগাযোগ করেছিলাম, কারণ আমি যে দুটো অনুষ্ঠানে গিয়েছিলাম সেই দুটো অনুষ্ঠান মানবিকতার খাতিরে গিয়েছিলাম, মানুষ হিসেবে গিয়েছিলাম। কিন্তু যে কোনো কারণেই দেখেছি অনুব্রত মণ্ডলের ব্যবহার কখনো পরিবর্তন হয়নি। আমাকে বহুবার উনি ফোন করে ধমকি দিয়েছেন, যখনই ওনার মনোমতো কোনো কাজ হয়নি তখনই কিন্তু উনি ধমকি দিয়েছেন। এবং তার শুধু তাই নয়, ওর যে বসংবদ ছিল সেই বসংবদটা আরো মারাত্মক। ওই বাবু যত না বলে পারিষদ বলে তার শতগুণ, এটা আমি দেখেছি। অনুব্রত মণ্ডলকে খুশি করার জন্য আমাদের বিশ্বভারতীর অনেক কর্মচারী এবং বিশ্বভারতীর ছাত্রছাত্রী যারা কিন্তু আমার সঙ্গে কুব্যবহার করেছে। এবং তুমি জানো বোধহয় 21 দিন আমাকে বন্দি করে রেখেছিল, সেখানে অনুব্রতর যারা বসংবদ তারা তো ছিল, এবং সবচেয়ে দুঃখের কথা সিপিআইএম আজকে তারাও এর বিরুদ্ধে বলছেন, তারাও ছিলেন কিন্তু। এবং এই সিপিআইএম এর যারা বড় নেতা বীরভূম বিশ্বভারতীর, তারা আবার অনুব্রত মণ্ডলের কাছে গিয়েছিলেন, সেই ছবিও আছে আমার কাছে, সেই ভিডিও আমার কাছে আছে, যে আমাকে টাইট করার জন্য। তো সুতরাং আজকে যে ঘটনা পশ্চিমবঙ্গবাসী দেখছে বা তোমরা যেগুলো বারবার দেখাচ্ছ, এবং প্রত্যেকটা চ্যানেল সব যেমন ঘুমিয়েছিল, প্রত্যেকটা চ্যানেলের সঙ্গে আমি কথা বলেছি, প্রত্যেকটা কাগজকে আমি পাঠিয়েছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি পাঠিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু আমার বক্তব্য কখনো শোনেননি, উনি সবসময়ই কেষ্টমণ্ডলের হয়ে কথা বলেছেন। এবং তোমাকে আমি একটা দুটো ঘটনা বলি। এবং প্রথম ঘটনা হচ্ছে, যখন অনুব্রত মণ্ডল আমাকে গালাগালি দিয়ে কিছু করতে পারলেন না, কদর্য ভাষায় গালাগালি দিয়ে যখন কিছু করতে পারলেন না, আমার পরলোকগত পিতৃদেবকে বারবার উনি টেনে এনেছেন। আমি মানে ভগবানের কাছে কৃতজ্ঞ যে আমার মা আমার বউকে টানেনি, কিন্তু আমার পরলোকগত পিতাকে বারবার টেনেছিলেন, এবং বাবা যা খুশি গালাগালি দিয়েছিলেন, আমাকে তো গালাগালি দিয়েছিলেন। দুটো ঘটনা আমি উল্লেখ করব। একটা ঘটনা হচ্ছে গিয়ে যে যখন গালাগালি দিয়ে কাজ হলো না, তখন অনুব্রত মণ্ডল একটা গুন্ডা বাহিনী পাঠিয়েছিল বিশ্বভারতীতে। সেই গুন্ডা বাহিনী নেতৃত্ব দিয়েছিল একজন এমএলএ। সেই এমএলএ কে? সে এমএলএ হচ্ছে গিয়ে আমাদের বীরভূমের এমএলএ, তিনি 21 সালে ইলেকশনে উনি হেরে গিয়েছিলেন। সে এমএলএ নেতৃত্বে করে, তুমি জানো বোধহয়, সুনীল কর মশাইয়ের তৈরি করা গেট, যেটা একটা ঐতিহ্যবাহী গেট, সেই গেটটা ভেঙে দিয়েছিল। এবং সেটা নিয়ে তুমি খবর করেছো, আমিও তোমাদের সঙ্গে কথা বলেছিলাম। আর দুঃখের ব্যাপার, আজকে যিনি কুলপতি, তিনিও বোধহয় তৃণমূলের বসংবদ হয়ে গেছেন। আমি ওই গেটটা রেখে দিয়েছিলাম বিশ্বভারতীর পরবর্তী প্রজন্মকে দেখাবার জন্য, কারণ সুনীল করের গেট 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে কিভাবে ভাঙা হয়েছিল সেটা দেখানোর জন্য আমি ওটা রেখে দিয়েছিলাম একটা মিউজিয়ামের মতো করে। এই আজকের যিনি কুলপতি এসছেন, তিনি বোধহয় তৃণমূলকে খুশি করার জন্য ওই জায়গাটা ভেঙে দিয়েছেন, ওইটা সরিয়ে দিয়েছেন। এবং আজকের কুলপতি অনেক কিছু কাজ করছেন চাকরি বাকরি ক্ষেত্রে, যেখানে মনে হচ্ছে তৃণমূলকে খুশি করার জন্য, এই অনুব্রত মণ্ডল টাইপের গুন্ডাদের খুশি করার জন্য তিনি করছেন এই কাজগুলো। তো সেই যখন গেট ভাঙা হয়েছিল, আমার পাশে কিন্তু একজন মানুষ দাঁড়িয়েছিলেন বীরভূমের, তিনি হচ্ছেন 1 টাকার ডাক্তার, ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়। তিনি নেই আমাদের মধ্যে, তাকে আমি স্মরণ করছি আজকে। তিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন, এবং তখন পুলিশের অধিকর্তাকে আমি বারবার ফোন করেছিলাম, উনিও ফোন করেছিলেন। 3 ঘন্টা তাণ্ডব নৃত্য হয়। 3 ঘন্টা তাণ্ডব নৃত্য হওয়ার পরে বিশ্বভারতীতে প্রচুর ক্ষতি করে, বিশ্বভারতীর ইট, বালি, সিমেন্ট সব চুরি করে এবং চলে যায়। কিন্তু 3 ঘন্টা বাদে, অথচ তুমি জানো বোধহয় শান্তিনিকেতন পুলিশ স্টেশনটা আমাদের ক্যাম্পাসের মধ্যেই, 3 ঘন্টা বাদে তখন উনি ফোন ধরেন, বলেন আমরা কি করবো, আমরা কিছু করার নেই। এবং তখন এই ভদ্রলোককে আমি ভালো করে চিনতে পারি। তারপর থেকে ভদ্রলোক, ওরা একটা গেস্ট হাউস চেয়েছিলেন আমাদের বিশ্বভারতী চত্বরে, এবং সেখানে তখন এসডিপিও, তারপরে বিশ্বভারতী থানার ওসি, এরা সবাই এসে বলেছিলেন আমাদের একটা গেস্ট হাউস দেওয়া হোক, আমাদের একটা বিল্ডিং, আমাদের একটা আপনাদের কোয়ার্টার দেওয়া। আমি দিইনি, কারণ আমি জানি অলরেডি আমাদের বিশ্বভারতীকে 3টে বিল্ডিং দেওয়া হয়েছিল। একটা হচ্ছে যেখানে পুলিশ স্টেশন, একটা হচ্ছে এসডিপিওর বাংলোটা,
আর এটা হচ্ছে মহিলা পুলিশ স্টেশন। আমি বললাম এতগুলো জায়গা আপনারা নিয়েছেন, আর দিতে পারবো না। তারপর থেকে সেই আধিকারিক আমার বিরুদ্ধে লেগে গেল, আমার বিরুদ্ধে যাচ্ছেতে কথা বললো, এবং অনুব্রত মণ্ডল যেন আরো বিধ্বংসী হয়ে গেল। এইটা হচ্ছে এই গেট ভাঙার দায়িত্বটা। আর তার সঙ্গে আমি আমার কুলপতির বক্তব্যটা বললাম, তিনি এটা সরিয়ে দিয়েছেন। তার কারণ তৃণমূলকে খুশি করার জন্য উনি এটা সরিয়ে দিয়েছেন। উনি বুঝতে পারছেন না যে তৃণমূল সেই ধাতু দিয়ে তৈরি নয়। সেই তৃণমূলের যে আক্রমণ যখন আসবে তখন কিন্তু কেউ দাঁড়াবে না পাশে। তো যাই হোক, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে, তুমি জানো বোধহয় যে 21 দিন আমাকে বন্দি করে রেখেছিল। আমি, আমার ছেলে, আমার মেয়ে ছিলাম। 21 দিন আমাকে বন্দি করে রেখেছিল। ইলেকট্রিসিটি বন্ধ ছিল, জল বন্ধ ছিল, খাবার দাবার আসা বন্ধ ছিল। এবং শেষ দিকে আমি শুধু ভাত সেদ্ধ করে আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমরা বেঁচে ছিলাম। এটা হচ্ছে 2 নম্বর। 21 দিন। সেখানেও কিন্তু অনুব্রত মণ্ডল এই গুন্ডাদের সমর্থন করেছিলেন এবং আমাকে বলেছিলেন ওই ওর ভাষায় যে, বুঝতে পারছেন তো কেমন লাগছে এখন, আপনি কি জানেন আমার ক্ষমতা। এবং তার সঙ্গে এটা কদর্য ভাষায় যতটা বলা যায় সেভাবে বলেছিলেন। উনি কখনো শুদ্ধ ভাষায় কথা বলতেন না, আগে পিছে বিশেষণ থাকতো। যে বিশেষণে খানিকটা তোমরা গত পরশুর যে ভিডিও তাতে তোমরা দেখেছো। এটা হচ্ছে 2 নম্বর 1 নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্য হচ্ছে এই 21 দিন যে বন্দি ছিলাম আমি, বন্দি ছাড়ার পরে কিন্তু পুলিশ আমাকে সাহায্য করেনি। সেই আধিকারিকই ছিলেন। আমাকে বিশ্বভারতীর অনেক কর্মচারী যারা নপুংসক বলে মনে করি তারা সাহায্য করেননি, শিক্ষকগণ সাহায্য করেননি। আমাকে সাহায্য করেছিলেন কলকাতা হাইকোর্ট, রাজশেখর মান্থা। সেই রাজশেখর মান্থার একটা জাজমেন্টের ফলে সেই জিনিসটা কিন্তু সরে যায়। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে, তারপর থেকে অনুব্রত মণ্ডলের ওই, আমার সময় অনুব্রত মণ্ডলকে তিহার যেতে হয়েছিল বলে খানিকটা শান্তি ছিল। কিন্তু অনুব্রত মণ্ডলের যারা বসংবদ, যে তার মধ্যে একজন তুমি দেখবে পাশে সবসময় ঘুরে বেড়াচ্ছেন, তারা কিন্তু ওই পরম্পরা চালিয়ে গেছে। এবং আমি যেদিনকে ডেমিট করলাম অফিস, সেদিনকে ওই বসংবদ আমার মৃতদেহ কাঁধে করে বলো হরি হরি বল করে যেভাবে মানুষকে পড়াতে যায় সেটা কিন্তু করেছিল। সেই ছবিও তুমি নিশ্চয়ই দেখেছো। সুতরাং সেই জন্য অনুব্রত মণ্ডলের যে বক্তব্যগুলো তুমি আজকে বলছো, সেই বক্তব্যগুলো কিন্তু নতুন কিছু নয়। কিন্তু দুঃখের কথা যে পশ্চিমবঙ্গভাষী এবং পশ্চিমবঙ্গে যারা তথাকথিত বড় বড় মিডিয়া হাউস, তাদের প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি কথা বলেছি এবং তাদেরকে আমি গতকালও তাদেরকে রিমাইন্ডার দিয়েছি যে আমি যে বক্তব্যগুলো বলেছিলাম সেই বক্তব্যগুলো কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে। তখন কিন্তু আপনারা শুয়েছিলেন, আজকে আপনারা ঘন্টার পর ঘন্টা প্রোগ্রাম করছেন। তার মানে কি? তার মানে তখন নিশ্চয়ই কোনো স্বার্থের কারণে, বা সে সাহস ছিল না। আমি যে বলি বাঙালির সাহসটা নষ্ট হয়ে গেছে, এখন যেহেতু অনুব্রত মণ্ডল একটু কর্নার হয়ে গেছেন, সেই জন্য বোধহয় এই ধরনের কথাবার্তা বলছেন। কারণ আমি একজন উপাচার্য হয়ে যে উপাচার্য বারবার এই বক্তব্যটা বলছে, সেই বক্তব্যটা কিন্তু কখনোই তারা মানেনি। তারপর আরেকবার যেদিকে আমি মৃত্যু মুখ থেকে বেঁচেছি, সেটা তুমিও জানো বোধহয়, যে আমাদের একজন পাঠক ভবনের ছাত্র আত্মহত্যা করেছিল। সে আত্মহত্যা ছাত্র 9:15 করেছিল। আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে হাজির হই এবং যা যা করার সেই মুহূর্তে আমি করেছিলাম। এবং করার পর ওর বাবা মা আসেন, বাবা মাকে গাড়ি করে আমি বোলপুর সিয়ান হাসপাতালে পাঠাই এবং তারপরে বডি পোস্টমর্টম করার জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়। 2 দিন বাদে এই অনুব্রত মণ্ডলের লোকজন আমাকে লাঠি, সোঁটা এবং জানি না আর কি অস্ত্র ছিল করে, আমি সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি প্রায় 200 জন লোক আমার বাড়ির সামনে জড়ো হয়েছে। এবং তার সঙ্গে সিপিএম যে কিছু লোকজন, আমি নামও করতে পারি, তুমি চাও নামও করতে পারি, তারাও আছেন। এবং তারপরে আমার মেইন গেটটা তারা ভেঙে দিলেন। আমি, আমার মেয়ে ভিতরে আছি এবং আমি সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি মেইন গেট পড়ার পর যেটা ভিতরে গেট সেটা ভাঙার চেষ্টা করা হচ্ছে। তখন কিন্তু আমি প্রায় 11টা বাজে, আমি তখন আমার তৎকালীন রাজ্যপাল মাননীয় জগদীপ ধনখড়জিকে রাত্রেবেলা ফোন করলাম। ফোন করার পর উনি তখন আমার তখন সত্যি সত্যি মনে হয়েছিল আমাকে বোধহয় মেরে ফেলবে। আমি তখন জগদীপ ধনখড়জিকে ফোন করেছিলাম এবং ফোন করার পর উনি মাননীয়াকে ফোন করেন এবং ফোন করার ফলে আমাকে কিন্তু তখন আমি বেঁচে ফিরি। সুতরাং এই যে বারবার অনুব্রত মণ্ডল শুধু কদর্য ভাষায় গালাগালি দিচ্ছে তা নয়, অনুব্রত মণ্ডল একটা গুন্ডা বাহিনী আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। তার কারণ আমি অনুব্রত মণ্ডল এবং তার যে বসংবদ্ধ অনুযায়ী কাজকর্ম করিনি বলে এই জিনিসগুলো হয়েছে। আর আজকের কুলপতি সেই কাজগুলোই করছেন। যেমন চাকরির ব্যাপারে আমি তোমাকে বলি, আমি এনটিএ দিয়ে চাকরি দিয়েছিলাম, তারপরে সারা ভারতবর্ষ থেকে তুমি আজকে বিশ্বভারতীতে লোকজনকে তুমি পাবে। কিন্তু এই ভদ্রলোক, শুনছি আমি, এটা শোনা কথা,
যে উনি নাকি যে আগে যেভাবে চাকরি হতো অর্থাৎ অ্যাডহক, তারপরে সেমি পার্মানেন্ট, তারপরে পার্মানেন্ট করার ব্যবস্থা এই ভদ্রলোক করছেন। তার কারণ ওনার হয়তো সেই বুকের পাটা নেই। উনি হয়তো চাইছেন যে তৃণমূলকে খুশি করতে পারলে বা সিপিএম এর গুন্ডাদের খুশি করতে পারলে ওনার যে 5 বছর রাজ সেটা ভালোভাবে চলবে। যার জন্য উনি নভেম্বর মাসে আমাকে মাইনে দেয়নি বিশ্বভারতী, একটা অছিলা দিয়ে আমার মাইনে কেটে রেখেছিল। সেই মাইনের ব্যাপারে আমি ওনাকে লিখেছিলাম, কিন্তু উনি সে বক্তব্যে সাড়া দেননি। তার মানে বোঝা যাচ্ছে যে এই নূতন কুলপতি কিন্তু সেই বুকের পাটা নেই। আমি এটা সাহসের সঙ্গে বলছি, সেই বুকের পাটা নেই। উনি কিন্তু তৃণমূলকে খুশি করার জন্য আমি যে মিউজিয়াম পিসটা রেখেছিলাম তৃণমূলের গুন্ডাদের সাক্ষী হিসাবে, সেটাকে উনি ভেঙে সরিয়ে দেন এবং চাকরির ব্যাপারে উনি নিয়ম পাল্টাচ্ছেন এবং ইত্যাদি ইত্যাদি করছেন। সেই জন্য বলছি বিশ্বভারতীর আজকের যে পরিস্থিতি, আমি এই কথাগুলো উল্লেখ করছি এই কারণে, কারণ অনুব্রত মণ্ডল এবং তার বসঙ্গতরা কিন্তু আবার সেই জায়গায় ফিরে এসছে এবং কুলপতি বোধহয় ভয় পেয়েছেন সেই বাবা, উনি এমন কিছু করার কথা ভাবছেন যাতে হয়তো লোকে যাতে ওনাকে আক্রমণ না করে, সেই জন্য হয়তো এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। মানে আমি যা করছি তার উল্টোটা উনি করার চেষ্টা করছেন। অনুব্রত মণ্ডল বিশ্বভারতী যে সম্পর্কটা প্রথম দিন থেকে তিক্ত ছিল, কারণ আমি অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী কাজ করতে পারিনি, অনুব্রত মণ্ডলের বসংবদ্ধের কথা অনুযায়ী কাজ করতে পারিনি, কারণ আমার কাছে প্রতিষ্ঠানটা অনেক বড় ছিল। এর জন্য কিন্তু অনুব্রত মণ্ডলকে সম্পূর্ণ দায়ী করলে চলবে না। অনুব্রত মণ্ডলের মাথায় যার আশীর্বাদ ছিল, অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কান দিয়ে দেখেন, সেই কান দিয়ে দেখা মাননীয় মুখ্যমন্ত্রীরও কিন্তু আশীর্বাদ ছিল। এবং আমার মনে হয় এই কেষ্টর যে মধুরময় বাক্য, যে বাক্য উনি আইসি লিটন হালদারকে বলেছেন, সেই কান দিয়ে সেই বক্তব্যগুলো শুনলে হয়তো বা উনি অনুব্রত মণ্ডলকে বুঝতে পারবেন, কারণ উনি চোখ দিয়ে তো দেখেন, উনি কান দিয়ে দেখেন। সেই হিসেবে এই বক্তব্যগুলো যদি ওনার কানে পৌঁছায় তাহলে উনি বুঝতে পারবেন কাকে উনি এতদিন ধরে সমর্থন করেছেন, কোন গুন্ডা, কোন বদমাইশ, কোন অভদ্র মানুষকে উনি এতদিন সমর্থন করেছেন এবং কোন উপাচার্যকে, যে উপাচার্য প্রতিষ্ঠানের জন্য জানপাত করেছিলেন, তাকে অপমান করেছিলেন। আমি শেষ একটা উদাহরণ দিচ্ছি, যে উদাহরণে মাননীয়ার আশীর্বাদ ছিল অনুব্রত মণ্ডলের উপরে। তুমি জানো বোধহয় যে আমাদের বিশ্বভারতীর কাঁচ মন্দির এবং রবীন্দ্র ভবনের মাঝখানে একটা রাস্তা গেছে। এই রাস্তাটা পিডব্লিউডি রাস্তা। যখন প্রথম জয়েন করেছিলাম, তুমি বিশ্বাস করবে না, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি ব্যাডমিন্টন খেলেছিলাম রাঙাবিতানে, এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে বলেছিল, কেষ্ট দেখবি উপাচার্য আসছেন। এবং তখন মাননীয়কে বলেছিলাম যে রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করে দিন। উনি অরূপ বক্সী তখন মন্ত্রী ছিল ট্রান্সপোর্টে, তাকে আমার সামনেই ফোন করে বললেন, অরূপ রাস্তাটা ঠিক করে দে। দুঃখের বিষয়, যখন দেখলো অনুব্রত মণ্ডলের সঙ্গে আমার সেরকম সম্পর্ক তৈরি হলো না, গালিগালাজের সম্পর্ক তৈরি হলো, তখন এই মাননীয় মুখ্যমন্ত্রী ওই রাস্তাটা ফেরত নিয়ে নিলেন। এবং যেদিনকে ফেরত নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বোলপুরে একটা প্রশাসনিক মিটিং এসেছিলেন, উনি বিশ্বভারতীতে এলেন এবং আসার পরে উনি তখন ওই রাস্তাটা অনুব্রত মণ্ডল, ওনার বসংবদ এবং যারা ঠাকুর পরিবারের বংশ বলে নিজেদের পরিচয় দেয় তারাও ছিল সেখানে, তারা যেভাবে আনন্দ করলো সে আনন্দতে মানে ভাবা যায় না। এবং সেখানে আমাকে কিন্তু আবার গালাগালি দেওয়া হলো। আমার কি উদ্দেশ্য ছিল, ওই রাস্তাটাকে এএসআই বলেছিল রাস্তায় যদি ভারী বাহন চলে তাহলে এই পুরনো বিল্ডিং যেগুলো 100 বছরের পুরনো, সেই বিল্ডিং গুলো কম্পনের ফলে খারাপ ধ্বংস হয়ে যাবে 100 বছরের মধ্যে। সেই বিল্ডিং গুলো বাঁচাবার জন্য আমি কিন্তু এই ধরনের প্রচেষ্টা করেছিলাম এবং সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মানেননি। এবং মানেননি তার কারণ অনুব্রত মণ্ডল যেহেতু আমাকে পছন্দ করতেন না, সেহেতু এই বক্তব্যটা উনি মেনে নিয়েছিলেন। অতএব আমার ধারণা, যখন মাননীয় মুখ্যমন্ত্রী এই এই কথাগুলো শুনবেন, এই মধুর বাক্যটা শুনবেন, তখন নিশ্চয় অনুব্রতকে উনি চিনতে পারবেন। আর শেষ বক্তব্যটা আমি বলতে চাইছি যে আজকের কুলপতি ওই রাস্তাটা নিয়ে কিন্তু কোনো উচ্চ বাচ্চা করছেন না, কারণ ওই রাস্তাটি উচ্চ বাচ্চা করার জন্য তুমি জানো বোধহয় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছিল। কারণ আমি প্রত্যেককে হাত জোর করে বলেছিলাম এই রাস্তায় আপনারা টোটো চালাবেন না। তুমি যদি আজকে রবীন্দ্র ভবন বা আশ্রমের সামনে যাও, দেখবে টোটোই ভর্তি, বিভিন্ন রকম ভেন্ডারে ভর্তি। এবং আজকে কুলপতি কিন্তু তাদেরকে সরানোর ব্যবস্থা করছেন না। কারণ তিনি তৃণমূলকে খুশি করতে চান, কারণ তিনি সিপিএম এর গুন্ডাদের খুশি করতে চান। তো সেই জন্য আমি বলছি যে বিশ্বভারতী, অনুব্রত মণ্ডল, মাননীয়া, এই তিনটে যে একটা সম্পর্ক, এটা হচ্ছে আমি বলি এটা মানে
যে সম্পর্কের মধ্যে শুধুমাত্র গালিগালাজ আছে, সেই সম্পর্ক জন্যই কিন্তু আজকে বিশ্বভারতী এই হাল। অনুব্রত মণ্ডলের মতন এরকম মানুষ দিনে দিনে বেড়েছে। তার কারণ মূল দায়িত্ব কিন্তু আমি দেবো মাননীয় মুখ্যমন্ত্রীকে। আজও আমাদের হাতে সেই ক্ষমতা আছে অনুব্রত মণ্ডলকে ঠিক করার মতন, গুন্ডাদের ঠিক করা। শুধু অনুব্রত মণ্ডল একা নয়, কিন্তু ওর সঙ্গে কিন্তু অনেকেই আছে যারা এই ধরনের অভদ্র কদর্য ব্যবহার করে। যে বসংবোধের কথা আমি তোমাকে উল্লেখ করলাম, যে বসংবোধকে তুমি দেখবে ওর পাশে ঘুরে বেড়াচ্ছেন এখন। আমি তোমাকে আবার ধন্যবাদ দিচ্ছি শফিকুল, যে তুমি আমাকে সুযোগ দিয়েছো বলার জন্য। কারণ আমি আজকে খুশি হয়েছি যে মুখ্যমন্ত্রী হয়তোবা কানে শুনে কেষ্টকে বুঝতে পারবেন, কেষ্টকে জানতে পারবেন, কারণ উনি কান দিয়ে দেখেন, উনি চোখ দিয়ে দেখেন না। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এবং যারা আমার বক্তব্য শুনছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। ওকে, আপনি যা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, আমার আর নতুন করে কোনো প্রশ্ন নেই। আপনি লাগাতার মানে যা যা বলার পরপর বলে গেলেন, ফলে দর্শকরাও শুনলেন যে আপনি নিজে কতটা ভুক্তভোগী হয়েছিলেন এই অনুব্রত মণ্ডলের দ্বারা। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আবার হয়তো পরবর্তী সময়ে কোনো সময় যোগাযোগ করব। ভালো থাকবেন। নমস্কার। দর্শক শুনলেন, নতুন করে আমার আর কোনো প্রশ্ন করার দরকার হলো না, এতটাই উনি ভুক্তভোগী, পরপর বলে গেলেন। তো দর্শক বলুন, অনুব্রত মণ্ডলকে তো আপনারাও নতুন করে হয়তো আপনারা জানতেন, আরো প্রমাণ স্বরূপ আর কি জানতে পারছেন। কি বলবেন? যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।